সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স নিয়ে তৃতীয় বর্ষে প্রাণীবিদ্যাতে অধ্যয়নরত আছো, তাদেরকে আমি অনলাইন ক্লাসে আজকে স্বাগতম জানাচ্ছি। তাদের ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি এবং তোমরা যারা নিউ থার্ড ইয়ার তাদের জন্য। তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের ধারণা আছে, সেটি নিয়ে আমি কথা না বলি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে প্রজাতি কি, প্রজাতির বিভিন্ন মতবাদ আছে, সেই মতবাদগুলির মধ্যে জীবতাত্ত্বিক মতবাদটা কিন্তু বেশি আসে তোমাদের। আমি সেই মতবাদটি নিয়েই আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। তো আমার একটু গলা ব্যথা আছে, এই জন্য আমি আসলে কতটা ক্লাস বেশিক্ষণ নিতে পারবো আমি জানি না, তারপর আমি চেষ্টা করছি। যেহেতু ঠান্ডাজনিত গলা ব্যথা, তোমরা একটু বিষয়টা একটু সহজভাবে নেবে। একটু কাশিও আছে হালকা। আচ্ছা, প্রজাতির সংজ্ঞাটা আমি প্রথমে শুরু করি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সংজ্ঞাটা কিন্তু অবশ্যই ক বিভাগে থাকবে, যে প্রজাতি কি। তো সেটির অ্যান্সার আর ভালো কথা, এই জন্য আমরা যে বইটি ফলো করব, অর্থাৎ সিস্টেমেটিক্স আমি তোমাদেরকে পড়াই, তোমরা এটা ইতিমধ্যে জেনে গেছো। আর তার জন্য আমরা যে বইটি ফলো করি সেটি হচ্ছে KM আওরঙ্গজেব স্যারের এই যে এরকম একটা হলুদ বই, এই বইটি কিন্তু আমরা ফলো করছি এই সিস্টেমেটিক্সটা পড়ার জন্য। আশা করি তোমাদের সকলের কাছে বইটি আছে, যাদের কাছে নেই তারা এটি কালেক্ট করে নেবে। এবার আসো, প্রজাতির সংজ্ঞাটি আমরা একটু জানি। প্রজাতি এক অপরিবর্তনীয় সত্তা। এটা ঈশ্বর সৃষ্ট এক জীবগোষ্ঠী যারা অন্য জীবগোষ্ঠী থেকে স্পষ্টত আলাদা এবং যাদের সন্তান সন্ততি বংশানুক্রমে পূর্বপুরুষের অবিকল চরিত্র ধারণ করে। এদের মতে পৃথিবীতে জীব সৃষ্টির সময় যেসব প্রজাতির উদ্ভব ঘটেছিল আজও তার অপরিবর্তিত অবস্থায় বিরাজ করছে, কিন্তু জীববিজ্ঞানের বিভিন্ন শাখা ক্রমোন্নতির ফলে আজ প্রজাতি সম্পর্কে লিনিয়াস নির্দেশিত ধারণার পরিবর্তন হয়েছে। আচ্ছা, এইখানে আমরা প্রজাতি সম্পর্কে প্রথম যে ধারণাটি পাই সেটি হচ্ছে পৃথিবীতে যত সকল জীব আবির্ভূত হয়েছিল তারা ধারাবাহিকভাবে ঈশ্বর প্রদত্ত বংশানুক্রমিকভাবে পূর্বের সকল জেনেটিক বৈশিষ্ট্য সহ পরবর্তী প্রজন্মে তাদের আবির্ভাব ঘটে। কিন্তু এটি কিন্তু ধারাবাহিকভাবে বিজ্ঞানের ক্রম উন্নতির ফলে বিভিন্ন গবেষণালব্ধ তথ্যের উপরে ভিত্তি করে নতুন আরও কিছু সংজ্ঞা আসে। সেগুলোর মধ্যে বিজ্ঞানী ডবঝানেস্কি এক ধরনের তথ্য দাঁড় করান। সেই তথ্যটি হচ্ছে প্রজাতি এমন এক বৃহৎ জননক্ষম সম্প্রদায় যারা এক অভিন্ন জিন ভাণ্ডারের অংশীদার এবং যাদের জিন আদান প্রদান কেবল নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং জনন বিচ্ছেদ দ্বারা এদের অন্য জীবের সাথে জিন আদান প্রদানে কখনো সক্ষম নয়। আর আমরা কিন্তু এই যে বিজ্ঞানীদের যে মতবাদগুলো সেগুলো কিন্তু নিজে বানিয়ে কিছু লেখার নেই, এটা একেবারে হুবহু বিজ্ঞানীরা যে কথাগুলো বলেছেন সেইটুকুই কিন্তু তুমি লিখবে। আচ্ছা, এবার এইটা হচ্ছে আলোচনা। তো এরপরে ধরো আরও অনেক ধরনের সংজ্ঞা আসছে, অনেক ধরনের মত পার্থক্যও থাকছে যে এই ধরনের তথ্য সঠিক নয়। সেই ক্ষেত্রে সকলে মিলে যে বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে একমত হয়ে একটা জায়গায় দাঁড়িয়েছেন, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব, যে প্রজাতি সম্পর্কে সকল বিজ্ঞানীর আলোচনা সম্বলিত একটা ধারণার ভিত্তিতে এই বৈশিষ্ট্যগুলোকে দাঁড় করানো হয়। সেগুলোকে আমরা বর্ণনার সুবিধার ক্ষেত্রে 6টি ভাগে ভাগ করে 5-6টি ভাগে ভাগ করে এখানে আমরা আলোচনা করেছি। তো সেটার আমি আলোচনা করি যদি, যে অভিন্ন উৎপত্তি, ক্ষুদ্রতম সুনির্দিষ্ট জীবগোষ্ঠী, প্রজননিক সম্প্রদায়, বাস্তুগত একক, জেনেটিক একক, বিবর্তনিক একক, অর্থাৎ এই 6টি টার্মে আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। অভিন্ন উৎপত্তি কি? একই প্রজাতির সদস্যদের অবশ্যই অভিন্ন পূর্বপুরুষের পপুলেশন থেকে উদ্ভূত হতে হবে। এর অর্থ এই নয় যে তাদেরকে একটিমাত্র জনিত্রী যুগল থেকে উৎপত্তি লাভ করতে হবে, অর্থাৎ প্রজাতির ঐতিহাসিক সত্তা থাকবে। আচ্ছা, ক্ষুদ্রতম সুনির্দিষ্ট জীবগোষ্ঠী, উৎপত্তি ও বংশলতিকায় প্রজাতিকে একই জীবগোষ্ঠীর অংশীদার হতে হবে এবং এই গোষ্ঠী হবে অবশ্যই ক্ষুদ্রতম
ও সুনির্দিষ্ট। গোষ্ঠী নির্ধারণে অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ হলেও ক্রোমোজোমীয় এবং মলিকুলার বৈশিষ্ট্যের উপরে গুরুত্ব আরোপ দিন দিন বাড়ছে। অর্থাৎ এই যে যে ক্ষুদ্রতম সুনির্দিষ্ট জীবগোষ্ঠী, সেখানেও কিন্তু একই জীবগোষ্ঠী হতে হবে এবং এটা একটা নির্দিষ্ট অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য ধারণ করবে, যেটা ক্রোমোজোমীয় এবং মলিকুলার বৈশিষ্ট্যের উপরেও কিন্তু গুরুত্ব আরোপ করে। প্রজননিক সম্প্রদায়টা কি? যৌন জননক্ষম জীবে একই প্রজাতির সদস্যরা মিলে একটি প্রজননিক সম্প্রদায় গঠন করে। অর্থাৎ প্রজাতির অন্তর্ভুক্ত সদস্যরা কেবল নিজেদের মধ্যে যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, কিন্তু অন্য জীবগোষ্ঠী থেকে জননসূত্রে অবশ্যই পৃথক হবে। আচ্ছা, বাস্তুগত এককটা কি? প্রজাতির সদস্যদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যে যতই প্রভেদ থাকুক না কেন, একটি বাস্তুতান্ত্রিক পরিবেশে প্রজাতি গঠনকারী সকল সদস্যদেরকে একই সাথে বসবাস করতে হয় এবং একই পরিবেশে বসবাসরত অন্যান্য গোষ্ঠী থেকে এরা অবশ্যই পৃথক সত্তার অধিকারী হবে এবং দুটি ভিন্ন প্রজাতির সদস্যরা কখনোই একই ইকোলজিক্যাল নিসের অন্তর্ভুক্ত হবে না। আর জেনেটিক এককটা কি? প্রজাতি হলো পারস্পরিক আদান প্রদানযোগ্য এক জিন ভাণ্ডার। এর সদস্যরা হচ্ছে ক্ষণস্থায়ী আধার, যারা বিশাল জিন ভাণ্ডারের সামান্যতম অংশ ক্ষণকালের জন্য ধারণ করে মাত্র। অর্থাৎ একই প্রজাতির সদস্যদের জেনেটিক ক্যারিওটাইপের মধ্যে ঘনিষ্ঠ সাদৃশ্য রয়েছে। জেনেটিক এককটা কি? প্রজাতি হলো পারস্পরিক আদান প্রদানযোগ্য এক জিন ভাণ্ডার, আর এর সদস্যরা হচ্ছে ক্ষণস্থায়ী আধার, যারা বিশাল জিন ভাণ্ডারের সামান্যতম অংশ ক্ষণকালের জন্য ধারণ করে মাত্র। অর্থাৎ একই প্রজাতির সদস্যদের জেনেটিক ক্যারিওটাইপের মধ্যে ঘনিষ্ঠ সাদৃশ্য রয়েছে। আচ্ছা, বিবর্তনিক এককটা কি? একই প্রজাতিভুক্ত সদস্যদের মধ্যে গঠনগত কার্যগত বৈশিষ্ট্যের সর্বাধিক মিল খুঁজে পাওয়া যায়। সর্বাধিক সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সদস্যরা মিলে বিবর্তনিক একক গঠন করে। আচ্ছা, এই যে যে 6টা বৈশিষ্ট্য আলোচনা করা হলো, এই 6টি বৈশিষ্ট্যই কিন্তু এই প্রজাতির ক্ষেত্রে গ্রহণযোগ্য। অর্থাৎ তোমাদের যদি এইটা কিন্তু প্রজাতি শনাক্তকরণে কতিপয় বৈশিষ্ট্য লিখো বা কতিপয় বৈশিষ্ট্যের ব্যাখ্যা দাও, এটা কিন্তু 4 মার্কে অনেক সময় থাকতে পারে। যদি শুধু প্রজাতি কি আসে, শুধু প্রজাতি থাকলে তুমি শুধু প্রজাতির সংজ্ঞাটা দেবা, আর যদি আসে যে প্রজাতির উপরে যে কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো লিখো, তখন কিন্তু তুমি এই 6টি বৈশিষ্ট্য দেবা। অর্থাৎ আমরা কিন্তু 1 মার্কের একটা প্রশ্ন শিখলাম এবং পাশাপাশি 4 মার্কের আরো একটি প্রশ্ন আমরা শিখলাম। আচ্ছা, এরপরে আসো প্রজাতি সম্পর্কিত বিভিন্ন মতবাদ। আসলে অনলাইন ক্লাসের যে প্রবলেম হয় বা আমরা এতদিন ফেস করছি, সেটা হচ্ছে যে এক পক্ষ কথা বলে, অন্য সাইড থেকে কথা বলার সুযোগ থাকে না, যার কারণে তোমরা অপর সাইড থেকে কোথায় বুঝতে পারলে না বা কোন জায়গাটাতে তোমাদের প্রবলেম হলো সেটা কিন্তু আমাদের বোঝার উপায় থাকে না। তো সেই জন্য এককভাবেই কথা বলে আসলে খুব একটা আনন্দও পাওয়া যায় না। তো সেই জন্য আমি আশা করি তোমরা সকলে কলেজে আসবে এবং সামনাসামনি বসে আমাদের এই আলোচনাগুলো হবে। তাহলে যেটা হবে যে আমরা আমাদের প্রবলেমগুলো খুব সহজেই সলিউশনটা বের করতে পারবো। যদি কেউ কোথাও কিছু নাও বুঝতে পারো তাহলে কিন্তু আমরা সেটা তখন আলোচনা করতে পারবো, একটা আলোচনার সুযোগ থাকে। তো আশা করি তোমরা আমাকে সামনাসামনি ক্লাসে আসবে এবং আমরা সামনাসামনি ক্লাসে এটি নিয়ে আরও হয়তো আলোচনা করতে পারবো। তো এখন আমি প্রজাতি সম্পর্কিত যে মতবাদ সেখান থেকে একটু আলোচনা করি। এখানে কিন্তু বেশ কয়েকটি মতবাদ আছে, যেমন তোমার প্রজাতির অঙ্গ সংস্থানিক মতবাদ, তারপরে তোমার আছে প্রজাতির প্রতিরূপীয় মতবাদ, তারপরে আছে প্রজাতির নামিক মতবাদ, তারপরে আছে প্রজাতির জীবতাত্ত্বিক মতবাদ, তারপরে আছে তোমার আচ্ছা প্রজাতির জীবতাত্ত্বিক মতবাদ পর্যন্তই আছে। তো আমাদের আসলে অন্যান্য মতবাদগুলি খুব একটা আসে না, জীবতাত্ত্বিক মতবাদটা কিন্তু আমাদের বেশ আসে। সেজন্য আমরা জীবতাত্ত্বিক মতবাদটা নিয়ে আজকে একটু আলোচনা করি। প্রতিরূপীয় ধারণা প্রত্যাখ্যাত হওয়ার পর 19 শতাব্দীর শেষ ভাগে শ্রেণীতাত্ত্বিক গণের মনে প্রজাতির নতুন এক ধারণা জন্ম লাভ করে, যা জীবতাত্ত্বিক মতবাদ বা বায়োলজিক্যাল প্রত্যয় নামে আত্মপ্রকাশ করে। তবে এই মতবাদের সুস্পষ্ট ব্যাখ্যা মেলে 20 শতাব্দীর প্রারম্ভে
জীবতাত্ত্বিক ধারণায় প্রতিরূপীয় নামিক মতবাদের কিছু কিছু উপাদানের সংমিশ্রণ খুঁজে পাওয়া যায়। এক্ষেত্রে প্রজাতির স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয়, তবে তা স্বতন্ত্র জীবের জনগোষ্ঠীর সংখ্যায়নের দ্বারা প্রতিরূপিত হয়। দেখো, মতবাদ কিন্তু এখানে আসলে বানানোর কিছু নয়। মতবাদ মানে হচ্ছে সেই বিজ্ঞানী যা বলেছেন সেটাই হচ্ছে তার মতবাদ। এখানে কিন্তু মতবাদের ক্ষেত্রে যে তুমি নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু বানায় লিখবা সেটা কিন্তু হয় না। আর তোমরা নিশ্চয়ই জানো যে সিস্টেমেটিক্স সাবজেক্টটা এরকম, তুমি যদি হঠাৎ করে একটু রিডিং পড়ে বা রিভাইজ দিয়ে বা কোনো মানে অল্প স্বল্প পড়ে পরীক্ষায় ভালো করতে আশা করো, সেটা কিন্তু একেবারেই ভুল হবে। কারণ সিস্টেমেটিক্সটা কিন্তু চর্চার মধ্যে রাখতে হয়, কারণ চর্চার মধ্যে না থাকলে আসলে তুমি কিছুই লিখতে পারবা না। তো সেই জন্য আমি আশা করি তোমরা সিস্টেমেটিক্সটা নিয়মিত চর্চার মধ্যে রাখবা। আমার নিজেরও কিন্তু চর্চার মধ্যে না থাকলে অনেক সময় এই মতবাদগুলি হুবহু এইভাবে মনে রাখা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমরা একটু রিডিং পড়েই আলোচনা করছি। জীবতাত্ত্বিক ধারণায় প্রতিরূপীয় এবং নামিক মতবাদের কিছু কিছু উপাদানের সংমিশ্রণ খুঁজে পাওয়া যায়। এক্ষেত্রে প্রজাতির স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয়, তবে তা স্বতন্ত্র জীবের জনগোষ্ঠীর সংখ্যায়নের দ্বারা প্রতিরূপ। এই মতবাদের জনগোষ্ঠী ও তার সংখ্যায়ন এবং জিন ভাণ্ডারের প্রতি লক্ষ্য রাখা হয়। এখানে প্রজাতি সম্পর্কে যে ধারণার সৃষ্টি হয় তা বিশ্লেষণের ফলে তিনটা বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে। যে তিনটা বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে আমরা সেই তিনটা বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। একটা হচ্ছে প্রজাতি একটি প্রজননিক সম্প্রদায়, প্রজাতি একটি বাস্তুগত একক, প্রজাতি একটি জেনেটিক একক। তাহলে প্রজাতি একটি প্রজননিক সম্প্রদায় কিভাবে হচ্ছে? প্রজাতির অন্তর্ভুক্ত সদস্যরা কেবল নিজেদের মধ্যে যৌন মিলনে সক্ষম, কিন্তু অন্য গোষ্ঠী থেকে জন্মসূত্রে অবশ্যই পৃথক থাকবে। আবার প্রজাতি একটি বাস্তুগত একক, এটা কিভাবে হয়? প্রজাতির সদস্যদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্য যতই প্রভেদ থাক না কেন, একটি বাস্তুতান্ত্রিক পরিবেশে প্রজাতি গঠনকারী সকল প্রাণীকে একই সাথে বসবাস করতে হবে। তবে একই পরিবেশে বসবাসরত অন্যান্য গোষ্ঠী থেকে এরা অবশ্যই পৃথক সত্তার অধিকারী। আবার প্রজাতি একটি জেনেটিক একক, সেটা কি? প্রজাতি হলো পারস্পরিক আদান প্রদানযোগ্য এক জিন ভাণ্ডার, আর এর সদস্যরা হচ্ছে ক্ষণস্থায়ী আধার, যারা বিশাল জিন ভাণ্ডারের সামান্যতম অংশ স্বল্পকালের জন্য ধারণ করে মাত্র। তাহলে উপযুক্ত তিনটা বৈশিষ্ট্য প্রজাতিকে প্রতিরূপীয় ব্যাখ্যার ঊর্ধ্বে স্থান করে দেয় এবং প্রজাতির সংজ্ঞা নিরূপণে যে ধারণা ব্যক্ত করে তা মায়ারের ভাষায় এক প্রাকৃতিক জনগোষ্ঠী যা অন্তর্ভুক্ত জীবগুলো নিজেদের মধ্যে আন্তঃপ্রজননে সক্ষম, কিন্তু অনুরূপ অন্য জীবগোষ্ঠী থেকে জননসূত্রে বিচ্ছিন্ন। এখানে কিন্তু আর্নেস্ট মায়ার এই আলোচনার তিনটা বৈশিষ্ট্যের উপর আলোচনার মাধ্যমে তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য দাঁড় করাইছে। সেই বৈশিষ্ট্যগুলো আবার এখানে আছে লেখা, সেটি নিয়ে আবার একটু আলোচনা করি আমি। এখানে উনি 5টা বৈশিষ্ট্য দাঁড় করাইছে। একটা হচ্ছে প্রজাতি একটি অভিন্ন জিন ভাণ্ডারের আধার, যাতে জিনের মুক্ত প্রবাহ অক্ষুণ্ণ থাকে। প্রজাতি পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য নিয়ত প্রচেষ্টায় রত থাকে। প্রজাতির সদস্যরা পরস্পরের মধ্যে জিন বিনিময়ে সক্ষম হয়। প্রতিটি প্রজাতিরই নতুন প্রজাতি সৃষ্টির সক্ষমতা রয়েছে। প্রতিটি প্রজাতি আপন বৈশিষ্ট্যে স্বতন্ত্র। দেখো এইখানে আর্নেস্ট মায়ারের এইখান থেকেও কিন্তু একটা ছোট 4 মার্কের প্রশ্ন অনেক সময় থাকে যে আর্নেস্ট মায়ারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আর্নেস্ট মায়ারের বৈশিষ্ট্য যে 5টা বৈশিষ্ট্য আছে, যদি তোমার শুধু 4 মার্কের উপর আসে যে আর্নেস্ট মায়ারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আর্নেস্ট মায়ারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দেবা। এখানে যে 5টা বৈশিষ্ট্য সেটা বললেই হবে, আর এখানে তোমার এক্সট্রা আর কিছু বলা লাগবে না। তবে এখানে এই যে 5টা বৈশিষ্ট্য আলোচনা করলাম, যে মুক্ত প্রবাহ অক্ষুণ্ণ থাকবে বা অভিযোগ এই মানে প্রতিটা প্রাণী অভিযোজিত হওয়ার চেষ্টা করবে এবং প্রতিটি সদস্যরাই পরস্পরের মধ্যে জিন ভাণ্ডারের সক্ষম মানে বিনিময়ের সক্ষমতা থাকবে। তারপর নতুন সৃষ্টি করতে পারবে প্রজাতি। তারপরে আপন আপন বৈশিষ্ট্য স্বতন্ত্র। দেখো, এটা যদি আমি আমার মতো করে আলোচনা করে তোমাদেরকে বুঝাই, সেক্ষেত্রে দেখো আমাদের পৃথিবীতে এই যে এখন যে করোনার প্রভাব আসছে, সেই করোনার জন্য কিন্তু আমাদের অনেকেই আছে যে আমরা অনলাইনে এইভাবে ক্লাসে অভ্যস্ত নই বা ছিলাম না। এখন আমাদের কিন্তু এই যে অভিযোজন করে এই বৈশিষ্ট্যগুলো রপ্ত করতে হচ্ছে, যাতে আমরা ক্লাসগুলো ঠিকমতো নিতে পারি। আবার তোমরাও অনেক বৈশিষ্ট্যের মাধ্যমে মানে অভিযোজিত হচ্ছ, শুধুমাত্র কি প্রাকৃতিক এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার জন্য। আবার দেখো নতুন প্রজাতির সৃষ্টি হবে। নতুন প্রজাতি বলতে এইভাবে মানে পারস্পরিক একই প্রজাতির ভিতরে যখন জিনের আদান প্রদান ঘটে, তখন কিন্তু নতুন প্রজাতি আসতে পারে। আবার আরেকটা হচ্ছে প্রতিটা প্রজাতি কিন্তু স্বতন্ত্র। স্বতন্ত্র মানে দেখো, এত যে মানুষ
বা ধরো অন্য প্রাণী প্রজাতি যেমন গরু ছাগল প্রত্যেক মানে আমরা যত প্রাণী প্রজাতি আছে পৃথিবীতে কারোর সাথে কিন্তু কারো হুবহু মিল নাই, কিছু না কিছু জায়গায় তুমি পার্থক্য পাবাই। তো এই আলোচনাগুলোর মাধ্যমেই কিন্তু মূলত আর্নেস্ট মায়ার 5টা বৈশিষ্ট্য দাঁড় করাইছে। সেই 5টা বৈশিষ্ট্য আমাদের বইতে দেয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নেবা। এবার আসো, এই যে প্রজাতির কতগুলো জীবতাত্ত্বিক মতবাদ আমরা আলোচনা করলাম, সেখানে কিন্তু আবার আরো আলোচনা আছে, যেমন এর কিন্তু ব্যবহারিক কিছু সুবিধা আবার কিছু অসুবিধাও আছে। তো সেই সুবিধা এবং অসুবিধা কিন্তু আমাদের আলোচনার মধ্যে রাখতে হবে। যেমন তোমার সুবিধাগুলো সুবিধাগুলো তো আমরা আলোচনা করলামই, এখানে কিন্তু কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো যদি আমরা একটু এক লাইনে করে বলে দিই, উপযুক্ত তথ্যের অপ্রতুলতা। এখানে নানান রকমের অসুবিধার মধ্যে আমরা 3টা সমস্যা কিন্তু একটু বেশি মানে বড় করে দেখি। সেটার মধ্যে একটা হচ্ছে উপযুক্ত তথ্যের অপ্রতুলতা। প্রজাতির অন্তর্ভুক্ত স্বতন্ত্র জীবে কোনো রকম আঙ্গিক বৈশিষ্ট্য দেখা দিলে প্রকৃত বিজ্ঞানীদের কাছে তা এক বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে, কারণ এর ফলে পরিষ্কারভাবে বোঝা যায় না জীবটি আসলে পৃথক প্রজাতির না পরিচিত প্রজাতির, নাকি যৌনদিরূপতা, বয়সের পার্থক্য, জীবন বৃত্তান্ত, বহুরূপতা কখনোই একই প্রজাতির সদস্যদের মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে। তাই বিষয়ে যথেষ্ট তথ্য সংগৃহীত না হলে অসুবিধা হয়। আবার এরপর আসো, একজনিত্রিক জনন। প্রাণী জগতে কিছু কিছু ক্ষেত্রে স্বনিষেক, অপুংজনী, অঙ্গজ প্রজনন ইত্যাদির মাধ্যমে অন্য সাথীর সাহায্য ব্যতিরেকে একজনিত্রিক জনন ঘটে। এসব ক্ষেত্রে দ্বিজনিত্রিক জননের মতো জিন বিনিময়ের সম্ভাবনা থাকে না। তাই এখানে জীবতাত্ত্বিক মতবাদ আক্ষরিক অর্থে প্রযোজ্য নয়। এরপর আসো, বিবর্তনীয় মধ্যস্থতা। স্থানীয় জনগোষ্ঠীতে প্রজাতির সুস্পষ্ট সীমারেখা নিরূপণের জন্য প্রজাতির বিচ্ছেদই অন্যতম মাধ্যম। যদি স্থান ও কালের পরিধি প্রসারিত করা যায় তাহলে এমন কিছু প্রাণীর সাক্ষাৎ মিলতে পারে যারা মূল প্রজাতি থেকে ভিন্ন কিছু বৈশিষ্ট্য ধারণ করলেও পৃথক প্রজাতি হিসেবে গণ্য হওয়ার পরিপূর্ণ যোগ্যতা অর্জন করে না, কারণ সবসময় আঙ্গিক বৈশিষ্ট্যের পরিবর্তনের সাথে সাথে প্রজনন বিচ্ছেদ নাও ঘটতে পারে। বিবর্তনীয় মধ্যস্থতার কারণে শ্রেণীতাত্ত্বিকরা এই ধরনের নিরূপণের সমস্যায় পড়ে থাকেন। তাহলে আমরা কি বুঝলাম? এখানে কিন্তু একজনিত্রিক জনন, বিবর্তনীয় মধ্যস্থতা, তারপরে তোমার উপযুক্ত তথ্যের অপ্রতুলতা, এরকম কিন্তু অনেকগুলো আছে। তাছাড়াও আছে প্রজননে বিচ্ছেদ ছাড়া আঙ্গিক পার্থক্যের সৃষ্টি, অন্তরণ পদ্ধতি, অর্ধ প্রজাতি, প্রজাতির অভিব্যক্তিক মতবাদের আগ পর্যন্ত মানে আমাদের কিন্তু মতবাদ আছে অনেকগুলা, আমরা সেটা বলছি যে অনেকগুলি মতবাদ আছে। সেই মতবাদের ভিতরে বায়োলজিক্যাল যে মতবাদ অর্থাৎ জীবতাত্ত্বিক যে মতবাদ, সেই মতবাদটাই কিন্তু পরীক্ষায় বেশি আসে। আর এখানে মতবাদের ব্যাখ্যাটা দেব এবং কিছু অসুবিধা আছে, যেটা 3টা অসুবিধা সবচেয়ে বেশি। সেই 3টা অসুবিধা যদি নাও চায় তাহলে 10 মার্কের প্রশ্ন লেখার ক্ষেত্রে আমরা এটাও অ্যাড করে দিব, তাহলে আমাদের ওই পরিপূর্ণ মানে 10 মার্কের মতো করে লেখা হবে। আমি আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছ। আসলে আমার একটু গলা ব্যথা আছে এবং পাশাপাশি একটু মাথা ব্যথাও আছে, হয়তো ওয়েদার চেঞ্জ বা অন্য কোনো কারণে, সেই জন্য আমি আর ক্লাসটি দীর্ঘায়িত করলাম না। আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করলাম যে তোমরা যাতে বুঝতে পারো। আর যদি তারপরেও কারো কোনো বুঝতে অসুবিধা হয় তো আমরা তো সামনাসামনি ক্লাস নিচ্ছি, তখন আমরা আবার আলোচনা করতে পারবো, আমাদের সেই সুযোগ আছে। তো তোমরা যখনই ক্লাসে আমাদেরকে রুমে দেখবা যে ফ্রি আছি বসা, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো কোশ্চেনের অ্যান্সার বুঝতে বা কোথাও মনে হয় যে এই টপিকটার উপর একটু যদি ক্লাস ম্যাডাম নিয়ে দিতেন তাহলে একটু সুবিধা হতো, অবশ্যই যেহেতু আমি তোমাদের সাথে সিস্টেমেটিক্স পড়াই, তো সিস্টেমেটিক্সের উপরেই আমার সাথে আলোচনায় বসতে পারো যে কোনো সময় যখন কলেজে আমি ফ্রি থাকি, হয়তো আমি অন্য ক্লাসে নাই, আমি হয়তো কোনো কারণে বসে আছি বা কোনো কারণে আমি একটু ফাঁকা আছি, তখন কিন্তু তোমরা খুব ইজিলি আমার কাছে আসতে পারো যে ম্যাম এইটা একটু যদি আমাদেরকে আলোচনা করে দিতেন আমাদের একটু সুবিধা হতো। আর অনেক সময় দেখা যায় যে আমাদের মানে তোমাদেরকে হয়তো 2-1 জন থাকো, আমি খেয়ালও রাখতে পারি না তোমরা থার্ড ইয়ার কিনা, আমি হয়তো ডাকলাম না বা গেলাম না, তোমরা একটু ডেকে নেবা, ডেকে নিয়ে আমাদেরকে ক্লাসে যদি বসাও তাহলে কিন্তু আমি তোমাদের অবশ্যই ক্লাস নেব। আর আমি আবার একটু লাস্টে বলে দিচ্ছি আজকে কি কি পড়ালাম। প্রজাতি কি, এখান থেকে মানে আজকের আলোচনা থেকে কি কি প্রশ্ন থাকতে পারে, একটা থাকতে পারে প্রজাতি কি, তারপর প্রজাতির জীবতাত্ত্বিক মতবাদের ব্যাখ্যা দাও, তারপরে প্রজাতি সম্পর্কিত আর্নেস্ট মায়ারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, তারপর আরেকটা থাকতে পারে যে আর্নেস্ট মায়ারের এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বেশ আসে,
যে এটা কিন্তু 4 মার্কে থাকবে, যে আর্নেস্ট মায়ারের বৈশিষ্ট্যগুলো লিখো, যদি আসে তখন তোমার সেটা থাকবে 4 মার্ক। আর যদি প্রজাতি কি সেটা 1 মার্ক। আর জীবতাত্ত্বিক মতবাদ লিখো যদি আসে তখন সেটা থাকবে 10 মার্ক। অর্থাৎ আজকে কিন্তু টোটাল একটা প্রায় মানে অনেক বড় আলোচনা হয়ে গেল। আমি আশা করি তোমরা এই বিষয়টি বাসায় প্র্যাকটিস করবা এবং অবশ্যই প্র্যাকটিস করে আমাদের মানে কলেজে এসে পরীক্ষা দেবা, তাহলে কিন্তু পরীক্ষা দিলে তোমার পড়াটা কমপ্লিট হবে। তো আমি সকলের সুস্থতা কামনা করছি, সকলের মঙ্গল কামনা করছি এবং সবাই যাতে সামনাসামনি আমরা ক্লাসে আবার উপস্থিত হয়ে ক্লাস নিতে পারি, দেখা হলে তখন আবার এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।